মাস্ক না পরলে কঠিন সাজা, বাড়ছে জরিমানা, গণমাধ্যমে সচেতন বার্তা প্রচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ৮১ দিনে করোনার সর্বোচ্চ শনাক্ত, আরও ২৮ মৃত্যু, ৯০% পর্যন্ত কার্যকর অক্সফোর্ডের টিকা। গোল্ডেন মনিরের অর্থ ও অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ, ফেঁসে যাচ্ছেন প্রশ্রয়দাতারাও। কাগজে ঠিকঠাক, বাস্তবে নিয়মের তোয়াক্কাই নেই, শর্ত না মেনেই চলছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্টিক্যাল উইন্ড টারবাইন, পাওয়া যাবে ৫ কিলোওয়াট বিদ্যুৎ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ শ্রদ্ধায় সিক্ত বাদল রায়, নক্ষত্র জীবনের অবসান বললেন সতীর্থরা। করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। বারবার বলার পরেও মহামারীর মধ্যে যারা মাস্ক পরছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কঠিন সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। মন্ত্রিসভায় মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা গণমাধ্যমে বেশি করে প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব জেইউ জুবায়েরের রিপোর্ট। আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় গুরুত্ব পায় সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব। তো ৭ দিন থেকে জানাচ্ছে যে তারা ম্যাসিভলি ফাইন করতেছে, অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের না হয়, তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। দেখা যাক, আরেকটু হয়তো ফাইনও বাড়াই দিতে পারে, হয়তো ১,০০০ টাকা ৫০০ টাকা ফাইন করলো, সেটা ৫,০০০ টাকা করে দিল। তো এইরকম আমরা আরেকটু স্ট্রং সে যেতে বলছি। এবং সচিব জানান, করোনাকালে ২২,৩৫,৪২৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে ১০০,৯৬ লাখ টাকা। এই সুবিধা পেয়েছে ১,৬৬,৮৬৯ পরিবার, জানান মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরেও শুকনো খাবার দেওয়া হয়েছে ১,৯৮,০০০ প্যাকেট। তো এখানে আমাদের দুটো জিনিসই আসছে, কোভিড অ্যাজ ওয়েল অ্যাজ আমফান। এছাড়া বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহ তাদের সামগ্রিক কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কল্যাণ ট্রাস্ট আইনের অধীনে আসবেন ওনারা। ওই আপনার জেনারেল যে আইনটা আছে, ওই সংস্কৃতি মন্ত্রণালয়, তার কোনো বেনিফিট পাবেন না। জেইউ জুবায়ের, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপের মুখেও নেই সচেতনতার বালাই। মাস্ক ছাড়া রাস্তা, মার্কেট কিংবা জনবহুল স্থানে চলাফেরা চলছেই। মাস্ক কেন পরেননি, এমন প্রশ্নের জবাবে মিলেছে নানা অজুহাতের কথা। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। আমি যখন বাস থেকে নামি তখন হাতে লাগিয়ে পড়ে গেছি মাস্কটা ভুলে থুয়েছি। এমন অজুহাতের অভাব নেই। দেখা যাচ্ছে যে আপনার অনেক দূর থেকে আসছি জার্নি করে, খুলে রাখছি ব্যাগের ভিতরে, আর পরা হয় নাই। ব্যাপারটা ঠিক এরকম ছিল। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় তাই জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসন। হসপিটালে অনেকক্ষণ ছিলাম, তো কান ব্যথা হয়ে গেছে, এজন্য রিকশায় উঠে খুলে ফেলছি। মাস্ক বিতরণ করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। ৯০% লোক মূলত মাস্ক পরে, ১০% লোক মাস্ক তারা পরছে না, মূলত অবহেলাজনিত কারণে। অনেকের পকেটে মাস্ক আছে। আমরা যেটা করছি, প্রথমত সচেতন করছি মানুষকে মাস্ক পরার জন্য, আর যারা অবহেলাজনিত কারণে মাস্ক পরছেন না, তাদেরকে আমরা কিন্তু শাস্তির আওতায় আনছি। সচেতনতা বৃদ্ধিতে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। গেল ৮১ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ২,৪১৯ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬,৪১৬ জনের। শনাক্ত বিবেচনায় গেল ২৪ ঘন্টায় ১৫.০৬% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৮৮% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের ২৬১তম দিনে ১১৭টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৬,০৫৯ জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ২,৪১৯ জন। গেল ৮১ দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৯,৭৬০ জনে। নতুন ৩,১৮৩ জন সহ মোট সুস্থ হয়েছেন ৩,৬৪,৬১১ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি ৫২.৯৬%। সবচেয়ে কম ময়মনসিংহে ২.০৬%। মোট মৃত্যুর হার ১.৪৩% এবং সুস্থতার হার ৮১.০৭%। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। মহামারী করোনা থেকে সুরক্ষায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৯০% পর্যন্ত কার্যকর হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। ভ্যাকসিনের ৩ ধাপের পরীক্ষার অন্তর্বর্তী বিশ্লেষণের ফলাফলে বলা হয়, যুক্তরাজ্য ও ব্রাজিলে ২০,০০০ স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নেয়। ২ ধরনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩০ জন করোনা আক্রান্ত রোগীর উপর ২ ডোজ ভ্যাকসিন ব্যবহারের কার্যকারিতা ৭০% আর ৩,০০০ রোগীর তথ্য বিশ্লেষণ বলছে প্রথম ডোজের অর্ধেক ও দ্বিতীয় ডোজ পূর্ণমাত্রায় ব্যবহারের কার্যকারিতা ৯০%। এর আগে আরও ৩টি ভ্যাকসিনের অগ্রগতির তথ্য প্রকাশ হয়। এর মধ্যে মার্কিন ফাইজার ও মডার্নার ভ্যাকসিন ৯৫% কার্যকর বলে দাবি করা হয়। তবে ওই দুটির চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম কম। সংরক্ষণ সহজ বলে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছানো সহজ হবে বলে জানান গবেষকরা। আগামী বছর নাগাদ ৩০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রস্তুতির লক্ষ্য তাদের। এবারে অন্য প্রসঙ্গ। গোল্ডেন মনিরের অর্থ আর অস্ত্রের উৎসের সন্ধান করছে পুলিশ। তদন্ত চলছে মনিরের এমন উত্থানের সহযোগীদের অনুসন্ধানে। নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী। এছাড়া মনিরের ব্যাংক হিসাব জব্দ করতে আবেদন করা হবে বলে জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। গেল শনিবার রাজধানীর বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক। জব্দ করা হয় একাধিক গাড়ি। তার বিরুদ্ধে দায়ের করা ৩ মামলায় আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। তার যে অর্থের উৎস কি, তার যে বিশাল ব্যবসা বাণিজ্য তার উৎস কি, এবং সার্বিকভাবেই যে অনিয়মের কথা বলা হচ্ছে। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে গণপূর্ত ও গৃহায়নের বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সে বিভিন্ন সময় নামে বেনামে বিপুল অর্থ মালিক হয় এবং এই ক্ষেত্রে সে একটি সিন্ডিকেটকে কাজে লাগিয়ে সে বিপুল সংখ্যক প্লটের মালিকানা সে নিয়ে নেয়। আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। কি তার অর্থের উৎস, কারাই বা তাকে মদত জুগিয়েছে, তার উত্তর খুঁজছে পুলিশ। তার পৃষ্ঠপোষক কারা এবং কোন চক্রের মাধ্যমে সে এই যে সম্পত্তিগুলো সে দখলে নিয়েছে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় হয়েছে কিনা, এবং সার্বিকভাবে তার যে চোরাচালানের কথা বলা হচ্ছে, এই যে বিপুল সংখ্যক যে অর্থ পাওয়া গেছে তার কাছ থেকে, সেগুলোর বৈধতা, মূলত এগুলো আমরা এখন যাচাই করে দেখছি। রিমান্ডে মনিরের এমন ফুলে ফেপে ওঠার তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন এই পুলিশ কর্মকর্তা। এটাও আমরা তদন্তে অবশ্যই খতিয়ে দেখব। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। অনুমোদনে থাকা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে নানা অনিয়ম অসঙ্গতি থাকলেও চোখ এড়িয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। তাদের পরিদর্শন রিপোর্ট বলছে সবকিছুই চলছে ঠিকঠাক, আর তাই তো শর্ত পূরণ না করেই কাজ চালিয়ে যাচ্ছে নিরাময় কেন্দ্রগুলো। যদিও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আর মানসিক হাসপাতাল পরিদর্শনে জনবল সংকটের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডলের ৫ পর্বের ধারাবাহিকের ২য় পর্ব। ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে ঠিকানা সাইক্রিয়াটিক অ্যান্ড ড্রাগ এডিকশন ক্লিনিক ও নবাব সিরাজউদ্দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়েই চলছে। বসিলের জীবনের আলো ও দিনের আলোরও আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স। ২১-এর ক্যামেরায় ধরা পড়ে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তির চিত্র। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা সহ আরও আছে অনেক অসঙ্গতি। অথচ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন কর্মকর্তাদের চোখে এর কিছুই পড়েনি। পরিদর্শন রিপোর্টে এসবের কিছুই উল্লেখ নেই। 12 তারিখে এসে দেখে গেছে। প্রতি মাসে আমাদের জমা দিতে হয়, আর প্রতি বছরে এই বছরে 12 তারিখে, এই যে গত 12 তারিখে বছরে একবার আসে ওরা ভিজিট করতে। পরিদর্শনের কাগজটা তো আপনার কাছে থাকে, মানে আপনি তো বলতে পারেন, মানে সপ্তাহ আমার উপর ছেড়ে দেবেন বই দেন আপনারা সবাই। মানে এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, পরিদর্শন কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বেড থাকার কথা ছিল, ডক্টর থাকার কথা ছিল, বা ওয়ার্ড বয় বা সাইকোলজিস্ট থাকার কথা ছিল, বা যদি থাকেনি তাহলে সেটা তারা অন্যায় করছে। এবং আমার যিনি তদন্ত গিয়েছেন যদি যথাযথভাবে না করে থাকেন সেটাও তারা অন্যায় করছে, আমি এটা ব্যবস্থা নিব। এদিকে অনুমোদিত বেসরকারি মানসিক হাসপাতালেও নেই নজরদারি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কাজটি করার মতো জনবল নেই। প্রত্যেকটা ক্লিনিক যদি মানে করতে যায় আমাদের অনেক জনবলের প্রয়োজন, কিন্তু আমাদের সেই হিসাবে জনবল খুবই কম। আমার এখানে মাত্র 2 জন মেডিকেল অফিসার, 2 জন উপপরিচালক, 4 জন সহকারী পরিচালক, আর আমি ডাইরেক্টর। এই হলো আমার সুপারভাইজ করার কর্মকর্তার সংখ্যা। যেসব বেসরকারি মানসিক হাসপাতাল সুযোগের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালো স্বাস্থ্য অধিদপ্তর। যাদের লাইসেন্স নেই সেগুলো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্টিক্যাল উইন্ড টারবাইন। ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাসে স্থাপিত এই টারবাইন থেকে পাওয়া যাবে 5 কিলোওয়াট বিদ্যুৎ। প্ল্যান্টটি উদ্বোধন করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বায়ুচালিত বিদ্যুৎ প্ল্যান্ট নিয়ে গবেষণায় সব ধরনের সহায়তা দেবে সরকার। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাস, এখানে চালু হলো বায়ুচালিত টারবাইন। প্ল্যান্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় প্রকৌশলীরা জানান, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ক্যাম্পাসের কিছু অংশের চাহিদা মিটবে। ম্যাস প্রোডাকশনে গেলে এটার পিছনে যে পরিমাণ আপনার খরচ হবে তা দেখা যাচ্ছে 3 থেকে 4 বছরের ভিতরে এই টাকাটা উঠে আসা সম্ভব। এবং যেহেতু এটা টোটালি লোকাল প্রযুক্তিতে তৈরি করা, সেখানে কিন্তু আমাদের মেইনটেন্যান্সের জন্য আমাদের বাইরে কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্টে আমাদের যেতে হচ্ছে না। আমরা নিজেরা এটা তৈরি করেছি খুব স্বল্প পরিসরে। যদি আপনারা বলেন যে, এবং এই টেকনোলজি কিন্তু অলরেডি বিশ্বের 1 নম্বর এবং প্রথম টেকনোলজি। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ ধরনের গবেষণা প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণে ভূমিকা রাখবে। সেই ছেলেটা নিজের উদ্যোগে আপনাদের সহযোগিতায় কাজটা করে ফেলছে, এখন কেবলমাত্র তাকে সামনে এগিয়ে যাওয়া। তার জন্য যা যা প্রয়োজন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় করবে। আপনাদের প্রজেক্ট যদি থাকে আপনারা ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। আপনারা আমাদের এই কমিটির কাছে আপনারা দিতে পারেন, আমরা সহযোগিতা করব, পার্টনার হয়ে করতে পারি, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় পার্টনার হয়ে করতে পারে। এই উদ্ভাবনটি অস্ট্রেলীয় সরকারের মেধাস্বত্ব প্রতিষ্ঠান আইপি অস্ট্রেলিয়ার মাধ্যমে বাংলাদেশের নামে নথিভুক্ত হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বাসে আগুন দেওয়ার মামলা, বিএনপির আরও 80 নেতাকর্মী আগাম জামিন। রংপুরে এসআই মিজানের বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ক্ষমতায় যেতে উৎপেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তারা অস্বীকার করল, জনগণ ভুলেনি তাদের অপরাজনীতি। এখনো সময় আছে, আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যুর সামিল। ঢাকা 18 আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির 80 নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির 120 নেতাকর্মীর আগাম জামিন দেন হাইকোর্ট। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে 10টির অধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় 16টি মামলা হয়।
করোনা নিয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্র ও গুজবের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনাকালে গণমাধ্যমের যুদ্ধের গল্প নিয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ মনিরুজ্জামান, গুলশান হোসেন, তাহমিনা হাফিজ লিসা এবং নাসির আলী মামুনের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি বলেন, সমালোচনা বহুমাত্রিক ও গণতান্ত্রিক সমাজের অনুষঙ্গ। গণমাধ্যমের উন্নয়নে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী। সোম থেকে বুধবার সকাল থেকে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলবে প্রদর্শনী। গণতন্ত্র এবং বহুমাত্রিক সমাজের অন্যতম অনুসর্গ হচ্ছে সমালোচনা। সুতরাং সমালোচনা কাজ পরিশুদ্ধভাবে করার ক্ষেত্রে সহায়ক। তবে একই সাথে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, ভালো কাজের প্রশংসাও করতে হয়। সমালোচনার পাশাপাশি যদি ভালো কাজের প্রশংসা না হয়, তাহলে যারা ভালো কাজ করে তারা উৎসাহিত হবে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2019-20 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সামরিক সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে এগিয়ে যাবে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের জন্য 123 জন সেনা সদস্যের হাতে পদক তুলে দেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী আজ কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আর্থসামাজিক উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ জাতি গঠনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার ও দেশের আপামর জনসাধারণকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব। প্রথম দিনেই ব্যাপক সাড়া পেয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়কর প্রদান কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে রিটার্ন দাখিল ও সেবা গ্রহণ করেছেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। কোভিড-19 পরিস্থিতির কারণে করমেলা হচ্ছে না এবার, তাই এমন কার্যক্রমে খুশি সশস্ত্র বাহিনীর সদস্যরা। তফসির হাসানের ক্যামেরায় ইবনে নূর শাওনের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান কার্যক্রম 2020 উদ্বোধন। কর অঞ্চল 9 এবং সশস্ত্র বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুবিশাল স্থানে এমন ঝামেলাহীন রিটার্ন দাখিল ও সেবা পেয়ে খুশি সবাই। আমাদের বাইরে যাইতে হচ্ছে না, অনেক ঝামেলা থাকে বাইরে গেলে, এখানে সেরকম সমস্যা না, এখানে ভালো আছে। সশস্ত্র বাহিনীর উদ্যোগে এখানে এই প্রোগ্রামটা করাতে আমাদের জন্য সুবিধা হচ্ছে এবং আমরা নির্বিঘ্নে কর দিতে পারতেছি। উপযুক্ত সকলের আয়কর দেয়া রাষ্ট্রীয় দায়িত্ব উল্লেখ করে মানুষকে আরও উৎসাহিত করার কথা জানালেন এই কর কমিশনার। একটা বিশাল পরিসরে এটা করা সম্ভব হয়েছে ওনাদের যৌথ উদ্যোগে। আসলে এখানে সবাই স্বাস্থ্যবিধি মেনেই আমরা রিটার্ন গ্রহণ করছি এবং সেবা প্রদান করছি। এখানে রেজিস্ট্রেশনের সব ব্যবস্থা আছে, তারপর রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, ব্যাংক বুথ আছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকছে এই সেবা কার্যক্রম। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর ঠিকাদার পাড়া থেকে মাদক রাখার দায়ে পুলিশের এএসআই মিজানুর রহমানকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় এএসআই মিজানুর রহমানের বাসায় তল্লাশি চালানো হয়। জব্দ করা হয় 3198 পিস ইয়াবা, ফেন্সিডিল ও 3টি ব্যাংকের চেক বই সহ অন্যান্য মালামাল। এসআই মিজান তার পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি। প্রায় ইয়াবা হচ্ছে 3198 পিস ইয়াবা, যার নগদ প্রায় আনুমানিক মূল্য প্রায় 16 লাখ টাকা। তারপর হচ্ছে নগদ 7800 টাকা। তারপর হচ্ছে আমরা প্রাইস বন্ড 9টি প্রাইস বন্ড, বিভিন্ন ব্যাংকের নামীয় চেক প্রায় 4টি চেক আমরা করেছি। বিশ্বের দূষিত শহরগুলোর অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI সবচেয়ে খারাপ অবস্থানে। বায়ুমণ্ডলের এমন অবস্থা জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে, বাড়াচ্ছে নানা রোগশোক। বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা রাতারাতি পাল্টানো সম্ভব নয়, তবে উদ্যোগ নিতে হবে এখনই।
রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কুয়াশা ভাবলে ভুল হবে না, এটি একটি ব্যস্ত শহরতলির চিত্র। শুষ্ক মৌসুম আসলেই একই চিত্রের পুনরাবৃত্তি চলছে বছরের পর বছর ধরে। এবছরটা অন্যান্য বারের মতো নয়। বৈশ্বিক মহামারীর নিয়ন্ত্রিত জীবনযাত্রায় ঢাকার বায়ুমান অন্যান্য বছরের তুলনায় ভালো থাকার প্রত্যাশা ছিল, বদলায়নি পরিস্থিতি। ঢাকার বায়ুর মান এখন সবচেয়ে খারাপ অবস্থানে। গবেষকরা বলছেন, এমন বাস্তবতায় বসবাসের উপযোগিতা হারাচ্ছে এই শহর, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 2016-এর মাঝামাঝি থেকে বায়ু দূষণ ঢাকাতে প্রতিযোগিতামূলকভাবে বাড়তে শুরু করে। এই প্রতিযোগিতায় পৃথিবীর অন্যান্য শহরগুলোকে পিছিয়ে ফেলে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথমে চলে আসে। এই ইন্ডেক্সটি সবসময় দেখা যাচ্ছে 150-এর উপরে আমাদের থাকে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় 200-র কাছাকাছি। অর্থাৎ আমরা একটি বায়ু দূষণযুক্ত শহর ঢাকা শহরে বসবাস করছি। যারা আমরা সুস্থ ফুসফুস নিয়ে কোনো রোগবিহীনভাবে এই শহরের বায়ু গ্রহণ করছি, তাদের ফুসফুসও কিন্তু আক্রান্ত হচ্ছে, দূষিত হচ্ছে এবং ভবিষ্যতে অসুখের জন্য প্রস্তুত হচ্ছে। শিশুরা এবং বৃদ্ধরাও এর থেকে বাদ যাচ্ছে না। শহরের চারপাশে গড়ে ওঠা ইটভাটা, চলমান উন্নয়ন প্রকল্প, বসতবাড়ি নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়াসহ বহুবিধ কারণে বায়ুমানের এমন পরিস্থিতি। এয়ার কোয়ালিটিটা তো আমি 2 দিনে ভালো করতে পারবো না। আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে হবে না। আইনের একটা সঠিক প্রয়োগ দরকার। 50 ভাগের বেশি রেসপন্সিবল এই কনস্ট্রাকশন রিলেটেড, এই প্রজেক্টগুলো রিলেটেড যে দূষণ, সেটি আমি যদি স্বল্পমেয়াদী পদক্ষেপের দিয়ে শুরু করি, তাহলে আজকে এই মুহূর্ত থেকেই কিন্তু ঢাকার রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর তৎপরতা। এই অব্যবস্থাপনার অবসান হলেই পরিবেশ উন্নত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবার বিভাগীয় শহরেও হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে মোট 100 নম্বরের ভিত্তিতে। এর মধ্যে 40 নম্বর এমসিকিউ এবং 40 নম্বর বর্ণনামূলক সহ 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফলের উপর থাকবে 20 নম্বর। ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে ন্যূনতম 40%। সোমবার উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। বড় শিল্প গ্রুপগুলোর সাথে অসম প্রতিযোগিতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশের এসএমই খাতের উন্নয়ন। অর্থের সংস্থান থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারণে বড় শিল্প গ্রুপগুলো বা খাতগুলোই এখনো পর্যন্ত বেশি সুবিধা পেয়ে আসছে। ফলে এসএমই খাতের প্রকৃত বিকাশ নিশ্চিত করতে চাইলে এই নীতির পরিবর্তন হতে হবে। এসএমই ফাউন্ডেশনের ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। উন্নত অর্থনীতির দেশ জার্মানির 99% ব্যবসা প্রতিষ্ঠানই এসএমই খাতের। এ খাতে তাদের অভিজ্ঞতা এবং তার আলোকে বাংলাদেশের এসএমই খাতের উন্নয়ন নিয়ে গবেষণা করে এসএমই ফাউন্ডেশন। গবেষণা গ্রন্থাকারে প্রকাশ করা হয় এই ওয়েবিনারে। এ সময় অধ্যাপক বাকি খলিলি বলেন, গত 1 দশকে এসএমই খাতের উন্নয়নে অনেক উদ্যোগ নেওয়া হলেও এখনও অর্থসংস্থান এবং প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। Competitiveness, innovation, efficiency should drive SME development. Strong apprenticeship system with strong linkage between industry and academic institution is a prerequisite. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক ও কিছু শিল্পগ্রুপ বেশি গুরুত্ব পেলেও এসএমই খাত সেভাবে গুরুত্ব পায় না উল্লেখ করে এ সংক্রান্ত নীতি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের। Germany considered SMEs as engine of growth. I think business people, government, nobody actually think SMEs as engine of growth. They may consider at RMG, ready-made garment sector, maybe an engine of growth.
তৈরি পোশাক ও বড় শিল্প গ্রুপগুলোর পাশাপাশি এখন এসএমইকেও সমান গুরুত্ব দেওয়ার সময় এসেছে মনে করিয়ে দেন জার্মান রাষ্ট্রদূত। Bangladesh could unleash this tremendous potential of SMEs, unleash them on the domestic markets and unleash them on the global markets. বড় শিল্প গ্রুপগুলো সহজে অর্থসংস্থানের পাশাপাশি সরকারের নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাব রাখতে পারে। এসএমই খাতের বিকাশে এদিকে নজর দিতে হবে বলেও উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। Larger groups of industries with their easy access to fund and close connection with the government are intervening where SMEs should be operating and thereby denying SME the role it was intended. শিল্পোন্নত দেশগুলোতে বড় শিল্প গ্রুপগুলো অনেক পণ্যই নিজেরা উৎপাদন করে না, ফলে তারা এসএমই খাতের বিকাশে সহায়ক হয় বলেও উল্লেখ করেন ডক্টর রিজভী। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের পটিয়ার দারোগারহাট কেলি শহরের আজমিরি মার্কেটে চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। সতীর্থ, সহকর্মী ও ভক্তদের চোখের জলে সিক্ত হয়ে চিরবিদায় নিলেন তারকা ফুটবলার বাদল রায়। তার চলে যাওয়া এক নক্ষত্র জীবনের অবসান হলো। রোববার বেলা 5:30টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দল ও মোহামেডানের সাবেক তারকা ফুটবলার বাদল রায়। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। ঢাকার মাঠে হাতে গোনা কয়েকজন তারকা খেলোয়াড়ের মধ্যে বাদল রায় প্রথম সারির। হাজারো ফুটবল প্রেমীর হৃদয়ের ঈশ্বর ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার বাদল রায়। সেই চেনা মাঠ থেকেই পৃথিবী ছাড়লেন তিনি। আমি মাঝে মাঝে বলতাম, তুমি কেন সংসারী হলে? তুমি তো ফুটবলের জন্য করেছি, সংসারের জন্য দেখেও নাই, ফিরেও দেখে নাই সংসারের জন্য। ফুটবল করেছিল। যে ক্লাব তাকে তারকা খ্যাতি দিয়েছিল সেই মোহামেডান ক্লাবে শেষবারের মতো এসেছিলেন তিনি। তবে এই আশা নিষ্প্রাণ। মাঝমাঠে বাদল ছিলেন অপ্রতিরোধ্য। বাংলাদেশের ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা সালাম মুর্শিদি। তার বেশিরভাগ গোলের উৎস বাদল রায়। 85 থেকে প্রায় 90 পর্যন্ত মোহামেডান টিম আনবিটেন ছিল লিগে। তো এই যে রেকর্ড গড়া, এটার পিছনে আসলে বাদলদার অনুপ্রেরণা ছিল সাংঘাতিক। একজন ফুটবল প্রেমী মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। বাদল রায়ের স্বপ্ন ফুটবলের উন্নয়ন। এ লক্ষ্যে সকলকে কাজ করার অনুরোধ জানালেন বাদল রায়ের মেয়ে গঙ্গোত্রী রায় বৃষ্টি। বাবার জন্য আশীর্বাদ করবেন, বাবা যেখানে আছেন যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি। ফুটবলের সাথে সবসময় ছিলাম, থাকবো। বাবা কখনো ফুটবলের হাত ছাড়েনি, আমরাও ছাড়বো না। শুধু খেলোয়াড়ই নন, বাদল রায় ছিলেন দক্ষ সংগঠক, রাজনীতিবিদও। মাঠের মানুষ মাঠ থেকেই চলে গেলেন বদ্রেশ্বরী কালী মন্দিরের চিতায়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাস্ক না পরলে কঠিন সাজা, বাড়ছে জরিমানা, গণমাধ্যমে সচেতন বার্তা প্রচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা। 81 দিনে করোনার সর্বোচ্চ শনাক্ত, আরও 28 মৃত্যু, 90% পর্যন্ত কার্যকর অক্সফোর্ডের টিকা। গোল্ডেন মনিরের অর্থ ও অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ, ফেঁসে যাচ্ছেন প্রশ্রয়দাতারাও। কাগজে ঠিকঠাক, বাস্তবে নিয়মের তোয়াক্কা নেই, শর্ত না মেনেই চলছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্টিক্যাল উইন্ড টারবাইন, পাওয়া যাবে 5 কিলোওয়াট বিদ্যুৎ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।